একদিন রাতে আমি আর আমার কাকা দুজনেই ঘুমাচ্ছিলাম, একবার হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রাজেশ কাকা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। জানি না কেন এই সময় রাজেশ কাকা কোথায় যাচ্ছেন, ব্যাপারটা জানতে আমার আগ্রহ বেড়ে গেল। আমিও ঘর থেকে বেরিয়ে এলাম এই কথা জানতে। দেখলাম রাজেশ কাকা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছেন। এবার আমার ব্যাপারটা জানার জন্য আরও বেড়ে গেল রাজেশ কাকা কেন মায়ের ঘরে যাচ্ছেন তা জানতে। এটা দেখার জন্য আমি মায়ের ঘরের জানালায় গেলাম, তার জানালা খোলা ছিল। আমি জানালা দিয়ে মায়ের ঘরে উকি দিতে লাগলাম। আমার মা বিছানায় ঘুমাচ্ছিলেন। এবার রাজেশ কাকা তার শার্ট খুলে বেল্ট খুলে দিলেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাকে স্বাগতম। তাহলে আমি আপনাদের এই গল্পটি বিস্তারিতভাবে বলি। এই গল্পটি সেই সময়ের যখন আমি 14 বছর বয়সী ছিলাম। আমাদের পরিবার শ্যামপুর নামে একটি ছোট গ্রামে থাকত। আমার বাবা মারা যান যখন আমি খুব ছোট ছিলাম। বাবা চলে যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সেই সময়ে আমাদের পরিবারে কেবল আমি আর আমার মাই ছিলাম। আমার মা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন যাতে আমরা দুজনেই কোনোভাবে বেঁচে থাকতে পারি। আমার মা গ্রামের কিছু বাড়িতে কাজ করতেন। তিনি কাপড় ধোয়া, বাসনপত্র পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছার মতো কাজ করে নিজের এবং আমার ভরণ পোষণ করতেন। পঞ্চম শ্রেণী শেষ করার পর আমার পড়াশোনাও বন্ধ হয়ে যায়, কারণ বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা স্কুলের ফি এবং বই কিনতে পারতাম না। আমার মা আমাকে স্কুল থেকে বের করে দেন এবং তারপর থেকে আমি সবসময় তাকে সাহায্য করতে শুরু করি। যখনই সে কোনো বাড়িতে কাজ করতে যেত সে আমাকেও সাথে নিয়ে যেত। এই কারণে আমি ধীরে ধীরে তাকে তার কাজে সাহায্য করতে শুরু করি। আমরা যে গ্রামে থাকতাম সেটি ছিল একটি ছোট এবং সরল গ্রাম, কিন্তু সেখানকার মানসিকতা ছিল ভিন্ন। গ্রামের পুরুষ এবং ছেলেরা প্রায়শই আমার মাকে প্রলুব্ধ করার চেষ্টা করত। তারা তাকে বিভিন্নভাবে উত্তেজিত করার এবং প্রলুব্ধ করার চেষ্টা করত। কিন্তু আমার মা খুব শক্তিশালী এবং গর্বিত ছিলেন। তিনি কখনো কারো দিকে মনোযোগ দিতেন না। তিনি সর্বদা তার কাজের দিকে মনোনিবেশ করতেন এবং কারো সাথে খুব বেশি কথা না বলার চেষ্টা করতেন। আমার এখনও সেই সময়টা খুব ভালো মনে আছে যখন কিছু রাজনীতিবিদ এবং গুন্ডারা আমার মায়ের উপর খারাপ নজর রেখেছিল। তারা তাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আমার মা কখনো কারো কথায় কান দিতেন না। তিনি আমাকে সবসময় শিখিয়েছিলেন যে আমাদের কখনই কোনো ভুল কাজ বা ব্যক্তির সাথে যাওয়া উচিত নয়, আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। তার এই শিক্ষা আমার হৃদয়ের গভীরে গেঁথে গেছে। আমার মা কেবল আমাদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেননি, বরং আমাকে সঠিক এবং ভুলের ধারণাও দিয়েছিলেন। তিনি একজন খুব সরল এবং সৎ মহিলা ছিলেন যিনি কখনো কোনো ধরনের ভুল পথ অবলম্বন করেননি। মা সর্বদা কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে আমাদের জীবনের গাড়ি টেনে নিয়ে যান। আমার মায়ের এই কথাগুলো শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই ঘটুক না কেন আমি সবসময় তার মতো সততার সাথে আমার জীবনযাপন করব। একদিন রাতে যখন আমি আর আমার মা রাতের খাবার শেষ করে ঘুমাতে যাচ্ছিলাম, তখন কেউ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ল। মা আমাকে বললেন, যাও দেখি এত রাতে কে আমাদের দরজায় কড়া করছে, দেখো কে এসেছে। এই বলে সে বিছানা বিছিয়ে দিতে তার ঘরে গেল। তারপর আমি আমাদের ঘরের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই দেখি আমাদের দরজায় একজন সুন্দর পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। ওর বয়স প্রায় ৫-০ বছর। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের দরজায় কেন নক করলে? আমি একটু বিরক্তি নিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম। আমাকে দেখে সে খুব খুশি হয়ে হেসে বলল, নেহা, হ্যাঁ আমি। তুমি কে? আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকালাম। কিছু বুঝতে পারার আগেই হঠাৎ লোকটা আমাকে তুলে নিয়ে কাঁধে বসালো এবং খুশিতে বলল, নেহা, আমি তোমার কাকা, তোমার বাবার বন্ধু রাজেশ কাকা। রাজেশ কাকার গলা শুনে আমার মা তার ঘর থেকে দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, রাজেশ। এখন আমার মা আর রাজেশ কাকা একে অপরের দিকে তাকাচ্ছে। দুজনেই একে অপরের দিকে তাকাতে এতটাই ডুবে গেল যে মনে হচ্ছিল যেন তারা পৃথিবীর কিছুই জানে না। প্রায় ২-৩ মিনিট কেটে গেল, কিন্তু দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, মা, এটা কে? রাজেশ কাকার কাঁধে বসে আমি জিজ্ঞাসা করলাম।
এই প্রশ্নটা করার সাথে সাথেই আমার গলা শুনে দুজনেই হুঁশ ফিরে এলো। তারপর রাজেশ কাকু আমাকে কাঁধ থেকে নামিয়ে আনল। আমি গিয়ে মায়ের কাছে দাঁড়ালাম। মায়ের মুখে এক অদ্ভুত খুশি। তারপর মা বলল, নেহা, এই তোর রাজেশ কাকু। ও তোর বাবার অনেক পুরনো বন্ধু। ওকে সালাম করো। তারপর আমি ওকে সালাম করলাম এবং তারপর ও আমাদের বাড়িতে এলো। রাজেশ কাকু ঘরে ঢুকতেই আমার মায়ের কোমরে হাত রাখল। তারপর মা লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মা খাবার তৈরি করছে। আমি বুঝতে পারলাম না যে আমরা এইমাত্র খাবার খেয়েছি। তাহলে মা কার জন্য খাবার রান্না করছে? আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এখন কার জন্য খাবার রান্না করছ? বেচারা লোকটা তোমার রাজেশ কাকার জন্য অনেক দূর ভ্রমণ করে এসেছে। সে নিশ্চয়ই ক্ষুধার্ত। মা আমাকে চিন্তিত স্বরে বলল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু বলো তো, সে যদি আমার বাবার পুরনো বন্ধু হয়, তাহলে এখন এখানে কেন এসেছে? মা বলল, সেও এই গ্রামের। সে এখানেই থাকত। সে প্রতিদিন আমাদের বাড়িতে তোমার বাবার সাথে দেখা করতে আসত। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন সে আমাকে সাহায্য করত। সে খুব ভালো মানুষ। তখন অনেক মজা হতো। আমরা অনেক মজা করতাম। যখন তুমি জন্মেছিলে সে দুবাই গিয়েছিল এবং আজ এত বছর পর ফিরে এসেছে। সে একা থাকে। তার কেউ নেই। তাই সে এখানে থাকতে এসেছে এবং যাই হোক, এখন আমি ছাড়া তার আর কে আছে? আগামীকাল সকালে সে তার বাড়িতে যাবে। মা আমাকে এই সব বলার সময় খুব খুশি হয়েছিল এবং তার চোখে আলাদা একটা ঝলক ছিল। আমি তখন ছোট ছিলাম, তাই আমি কিছুই বুঝতে পারিনি। মায়ের আচরণের হঠাৎ পরিবর্তন এবং সে আমাকে যা বলল তার অর্থ আমার বোধগম্যতার বাইরে। মা বললেন, এখনই তোমার ঘরে যাও এবং খাবার তৈরি না হওয়া পর্যন্ত তোমার রাজেশ কাকার সাথে কথা বলো। মা এই কথা বলার সাথে সাথে আমি আমার ঘরে চলে গেলাম। রাজেশ কাকা আমার ঘরের এক কোণে তার সমস্ত জিনিসপত্র রেখেছিলেন এবং তিনি মেঝেতে বসে হুক্কা খাচ্ছিলেন। আমি যখন তার কাছে গিয়ে বসলাম, তখন তিনি হুক্কা খাওয়ার সময় আমার সাথে কথা বলতে শুরু করলেন। সেই সময় আমি তার কথা শুনে জানতে পারলাম যে দুবাইতে তার একটি বড় রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁ থেকে সে অনেক টাকা আয় করেছে। কিন্তু গত কয়েকদিন ধরে সে তার গ্রামের কথা খুব মিস করছে। তাই সে তার রেস্তোরাঁ বিক্রি করে গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে ফিরে এসেছে। রাজেশ কাকা হুক্কার আরেকটি ফু খেতে খেতে তার কথা শেষ করলেন। এখন দেখো, আমি তোমার সামনে। বহু বছর পর এখানে ফিরে আসা আমার কাছে স্বপ্নের মতো। তুমি বড় হয়েছ এবং তোমার মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন কিছুই বদলায়নি। আমি তাদের কথা মনোযোগ সহকারে শুনছিলাম। কিন্তু আমার মনে অনেক প্রশ্ন জাগছিল। এত দেরিতে ওদের আসা, মায়ের হঠাৎ খুশি হওয়া এবং নিজেদের মধ্যে তাদের কথোপকথন, এইসব আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছিল। রাজেশ কাকা আর মায়ের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল যা আমার কাছে গোপন ছিল। আমরা কথা বলছিলাম, হঠাৎ সে আমাকে বলল, আমাকে রাজেশ কাকা ডাকো না, শুধু রাজেশ ডাকো। এখন যখন আমি তার সাথে কথা বলছিলাম। কিছুক্ষণ পর আমার মা রাজেশ কাকাকে রাতের খাবারের জন্য ডাকতে আমার ঘরে এলেন এবং তাকে রাতের খাবারের জন্য ডাকার পর তিনি রান্নাঘরে গেলেন। আমিও রাজেশ কাকার সাথে রান্নাঘরে গেলাম। তারপর মা তার জন্য প্লেট পরিবেশন করলেন। তারপর রাজেশ কাকা পেট ভরে খেলেন এবং তারপর সেখানে বসে তিনি অনেক হাই তোলেন এবং তারপর আমার মা মধুকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য খাবার রান্না করেছ, তুমি কি ক্লান্ত নও? তাহলে তুমি আমার জন্য এত কিছু করেছ। আমি কখন ক্লান্ত ছিলাম যে এখন আমি কিভাবে ক্লান্ত হব? মা তার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন। তারপর রাজেশ কাকা হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর মা আমাকে বললেন, এখন তুমি তোমার ঘরে যাও, রাজেশ কাকাও তোমার ঘরে ঘুমাবে। আমি আমার ঘরে এসেছি। রাজেশ কাকা এখনও হুক্কা খাচ্ছিলেন। আমি বিছানাটা বিছিয়ে দিলাম এবং রাজেশ কাকার বিছানাটা আমার বিছানার কাছে রাখলাম। রাজেশ কাকা তখনও হুক্কা খাচ্ছিলেন এবং তার চোখে একটা অদ্ভুত আভা। মা বলেছিলেন যে তিনি আমার ঘরে ঘুমাবেন। কিন্তু এতে আমার একটু অস্বস্তি হচ্ছিল। আমি চুপচাপ আমার বিছানায় বসে রইলাম। চিন্তায় ডুবে রইলাম। রাজেশ কাকা ধীরে ধীরে ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন। ঘরে নীরবতা ছিল এবং কেবল হুক্কার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। আমি বিছানার চাদর শক্ত করে ধরে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আমার থেকে মাইল দূরে ছিল।
হঠাৎ রাজেশ কাকা নীরবতা ভাঙলেন। নেহা, তুমি বড় হয়ে গেছ, কিন্তু তুমি এখনো আগের মতোই সুন্দর দেখাচ্ছ। তোমার মা তোমাকে খুব ভালোভাবে মানুষ করেছেন। এটা শুনে আমি একটু চমকে গেলাম, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া জানালাম না। আমার মনের অস্বস্তি বাড়ছিল। রাজেশ কাকা আবার কথা বলতে শুরু করলেন। তোমার আমাকে ভয় পাওয়ার দরকার নেই নেহা। আমরা সবাই পরিবার। এই কথা শুনে আমার হৃদস্পন্দন আরও দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চেয়েছিলেন, কিন্তু তার কথার মধ্যে একটা অদ্ভুত অর্থ লুকিয়ে ছিল। আমি চুপচাপ শুয়ে রইলাম, কিন্তু আমার মনের ভয় ক্রমশ বাড়ছিল। রাজেশ কাকা এখন বিছানায় শুয়ে পড়েছেন, কিন্তু তার কথা আর কাজ আমার মনে সন্দেহ তৈরি করছিল। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। রাতের গভীর নীরবতার মধ্যে আমি নিজের ঘরেই অনিরাপদ বোধ করছিলাম। প্রায় 1:05 মিনিট পর রাজেশ কাকা উঠে ঘরের দরজা বন্ধ করে দিলেন। তারপর ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রাজেশ কাকা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। এত দেরিতে রাজেশ কাকা কোথায় যাচ্ছেন তা জানতে আমার মনে কেন কৌতূহল জাগল জানি না। এটা জানার জন্য আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম রাজেশ কাকা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছেন। এবার আমার কৌতূহল আরও বেড়ে গেল যে রাজেশ কাকা কেন মায়ের ঘরে যাচ্ছেন। এটা দেখার জন্য আমি মায়ের ঘরের জানালার কাছে গেলাম। তার জানালা খোলা ছিল। আমি জানালা দিয়ে মায়ের ঘরে উকি দিলাম। আমার মা বিছানায় ঘুমাচ্ছিলেন। এবার রাজেশ কাকা তার শার্ট খুলে দিলেন এবং তারপর বেল্ট খুললেন। এরপর তিনি মায়ের জন্যও একই জিনিস দিলেন যা বাবা আগে দিতেন। মা এবং রাজেশ কাকা দুজনেই ঘামে ভিজে গেলেন, যেন দুজনেই ঘামে স্নান করেছেন। বিছানায় তাদের শরীর থেকে ঘামের ফোঁটা ঝরছিল। দুজনেই এত জোরে শ্বাস নিচ্ছিলেন যে তাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। এবার আমার ঘুম আসতে শুরু করল। তাই আমি আমার ঘরে ফিরে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন আমার চোখ রাজেশ কাকার বিছানায় গেল, কিন্তু তিনি বিছানায় ছিলেন না। তারপর রাতের ঘটনাটা মনে পড়ল, তাই আমি দ্রুত উঠে ঘর থেকে বেরিয়ে গেলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালা খোলা ছিল। আমি আমার জায়গায় বসে মায়ের ঘরের দিকে তাকাচ্ছিলাম। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ শুনতে পেলাম। তাই আমি কৌতূহলী হয়ে তাকালাম। রাজেশ কাকা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন এবং তারপর আমার মাও দ্রুত তার ঘর থেকে বেরিয়ে সোজা বাথরুমের দিকে দৌড়ে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ফোন করে বললেন স্নান করে তৈরি হতে। তারপর আমি উঠে রাজেশ কাকার দিকে তাকালাম। তিনি ঘুমাচ্ছিলেন। আমি বাথরুমে গেলাম। স্নান সেরে তৈরি হয়ে তারপর বেরিয়ে এলাম। যখন আমি রান্নাঘরে গেলাম দেখলাম মা খাবার রান্না করছেন, কিন্তু তিনি খুব খুশি দেখাচ্ছিলেন। তার মুখে সতেজতা এবং অন্যরকম উৎসাহ ছিল। আমিও তাকে সাহায্য করলাম। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেলে মা রাজেশ কাকাকে ডাকলেন এবং তারপর আমরা তিনজন রাতের খাবার খেলাম। আমরা তিনজন যখন খাচ্ছিলাম মা তার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিলেন এবং হালকা হাসি দিয়ে হাসছিলেন এবং তিনিও তার দিকে তাকিয়ে হাসছিলেন। আমরা তিনজন রাতের খাবার খাওয়ার পর মা এবং আমি গ্রামে কাজে চলে গেলাম এবং রাজেশ কাকা তার বাড়িতে ফিরে এলেন। রাতে মা এবং আমি রাতের খাবার খেয়েছিলাম। আমাদের খাবার শেষ হলে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে প্রস্রাব করার প্রয়োজনে আমি ঘুম থেকে উঠেছিলাম এবং আমি উঠে বাথরুমে গিয়েছিলাম। বাথরুম থেকে ফেরার সময় আমি আমার মায়ের ঘর থেকে কথোপকথনের শব্দ শুনতে পেলাম। তারপর আমার মনোযোগ মায়ের ঘরের দিকে গেল। তাদের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ঘরে আলো জ্বলছিল। আমি ভাবছিলাম মা এত রাতে কার সাথে কথা বলছেন এবং তাদের ঘরে আলো কেন জ্বলছিল। এটা জানার জন্য আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে ভিতরে উকি দিতে লাগলাম। মা বলছিল, ওহ, এত দিন হয়ে গেল, আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজেশ কাকা বললেন, আরে আমি গ্রামে আমার রেস্তোরাঁর দোকান খুলতে যাচ্ছি। তাই আমি গ্রামে একটা জায়গা খুঁজছিলাম, কিন্তু সেই জায়গার মালিক অন্য গ্রামে থাকেন। তাই আমাকে তার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হয়েছিল। আমাদের দোকান খুললে তোমাকে আর কারো বাড়িতে কাজ করতে হবে না।
মা বললেন, তুমি গ্রামে একটা রেস্তোরাঁ খুলে তোমার ইচ্ছা পূরণ করবে, কিন্তু এখন তুমি আমার ইচ্ছা পূরণ করো। মা হেসে বললেন। তারপর রাজেশ কাকা বললেন, যদি তুমি তোমার ইচ্ছা পূরণ করতে চাও তাহলে নিজেই আমার কাছে এসো। আর এই কথা বলার পর মা তৎক্ষণাৎ তার কাছে গেলেন। আর তারপর সে আগের মতোই করল। এখন অনেক দেরি হয়ে গেছে। আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখি কেউ নেই। তারপর আমি রান্নাঘরে গিয়ে মায়ের খোঁজ করতে লাগলাম, যেখানে তিনি রান্না করছিলেন। তিনি ইতিমধ্যেই স্নান করে রান্নায় ব্যস্ত ছিলেন। হয়তো রাজেশ কাকা সেই সকালেই চলে গিয়েছিলেন। সেই কারণেই মাও খুব ভোরে উঠে সবকিছু শেষ করে ফেলেছিলেন। আমি বাথরুমে গেলাম তৈরি হয়ে, তারপর মায়ের সাথে রাতের খাবার খেতে রান্নাঘরে গেলাম। তার মুখ আগের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। তার মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে খুব খুশি। হয়তো রাজেশ কাকার সাথে কাটানো রাতগুলো তাকে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস জুগিয়েছিল। সে হাসিমুখে রান্না করছিল এবং আমার মনে হচ্ছিল সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমাদের মধ্যে একটা অব্যক্ত কথাবার্তা চলছিল, কিন্তু আমি চুপচাপ তাকে সাহায্য করতে থাকি, যেন কিছুই হয়নি। আমি বুঝতে পেরেছিলাম যে রাজেশ কাকা এখন আমাদের জীবনে নতুন ভূমিকা পালন করছেন। রাতের খাবার খেয়ে আমরা দুজনেই গ্রামে কাজে চলে যেতাম। এখন প্রতি রাতে রাজেশ কাকা আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের সাথে ঘুরঘুর করতেন। রাতে যখন আমি ঘুমাতে যেতাম তখন আবার একই শব্দ শুনতে পেতাম, যেন মা আর রাজেশ চাচা আবার একসাথে। এতক্ষণে আমি ধরেই নিয়েছিলাম যে এগুলো আমার নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সারাদিন কাজ করার ফলে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম এবং তাদের কথোপকথন দেখতে বা শুনতে পেতাম না। পরের কয়েকদিনে আমি দেখতে পেলাম যে মা এবং রাজেশ চাচার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছে। তারা একে অপরের সাথে খোলামেলা সময় কাটাতে শুরু করেছে। রাজেশ চাচাও মার জন্য অনেক কিছু করতে শুরু করেছিলেন এবং মার প্রতিটি প্রয়োজনের যত্ন নিচ্ছিলেন। একদিন রাতে যখন আমি তাদের কথোপকথন শুনছিলাম, হঠাৎ আমার জোরে হাঁচি এলো। তারপর আমি বেরিয়ে আসার জন্য দৌড়ে গেলাম। আমি আমার ঘরে গিয়ে ৩-৪ বার জোরে হাঁচি দিলাম। হাঁচি দেওয়ার পর আমি আর তাদের কথোপকথন দেখতে এবং শুনতে যাইনি, কারণ আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাজেশ কাকা গ্রামে একটি বড় বাড়ি এবং তার পাশে একটি বড় দোকান তৈরি করেন, যেখানে তিনি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। যেদিন তার দোকান উদ্বোধন করা হয়েছিল সেদিন তিনি আমাকে এবং মাকে পরার জন্য খুব ভালো পোশাক দিয়েছিলেন। মা অনেক বছর পর একটি নতুন শাড়ি পরেছিলেন, যাতে তিনি খুব সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পেয়েছিলেন। রাজেশ কাকা তার রেস্তোরাঁটি মাকে উদ্বোধন করান। উদ্বোধনের পর তিনি আমাদের তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানান। তারপর থেকে মা এবং আমি রাজেশ কাকার সাথে তার বাড়িতে থাকতে শুরু করি। এখন মা রাজেশ কাকাকে তার স্বামী হিসাবে বিবেচনা করতেন এবং একই আচরণ করতেন। প্রতিদিন সকাল, বিকেল, সন্ধ্যা যখনই সময় পেতেন, মা এবং রাজেশ কাকা আনন্দের সাথে একে অপরের সাথে সময় কাটাতেন। যখন আমি বিবাহযোগ্য হয়ে উঠি, রাজেশ কাকা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেন। কিন্তু বিয়ের পরেও তিনি আমাকে এবং আমার স্বামীকে তার সাথে রাখেন, কারণ তার কোনো সন্তান ছিল না। সেই কারণেই তারা আমার স্বামীকে তাদের ছেলে হিসেবে গ্রহণ করেন। এখন আমাদের জীবন ভালোই চলছিল, সব আরামায়েশ ছিল, আর এসবই ছিল আমার মা এবং রাজেশ কাকার কৃপায়। রাজেশ কাকা তার বোনের ছেলে আদিত্যর সাথে আমার বিয়ে দিয়েছিলেন খুব জাঁকজমকপূর্ণভাবে। বিয়ের কয়েকদিন পর, যখন ঘরের জীবন স্বাভাবিক হতে শুরু করে, একদিন রাজেশ কাকা এবং আমার মা মধু দেবী আমাকে এবং আদিত্যকে বসিয়ে আমাদের একটা বিশেষ কথা বললেন। রাজেশ কাকা বললেন, মেয়ে, তোমার মা এবং আমি অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের সম্পর্কের নাম দেওয়ার সময় এসেছে। আমি এবং আদিত্য এই কথা শুনে একটু হতবাক হয়ে গেলাম। রাজেশ কাকা আরও বললেন, তোমার মা মধু এবং আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমরা দুজনেই সবসময় একে অপরকে সমর্থন করেছি এবং এখন আমরা চাই সমাজও আমাদের সম্পর্ককে মেনে নিবে। মায়ের চোখে এক ঝলক এবং রাজেশ কাকার মুখে এক স্বস্তির হাসি। এই সিদ্ধান্ত আমাদের কাছে অবশ্যই অবাক করে দিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও আমি মায়ের চোখে সত্যিকারের সুখ দেখতে পেয়েছিলাম। রাজেশ কাকা এবং মায়ের বিয়ের কথা শুনে আমার মনে হয়েছিল যে এখন আমাদের পরিবার সম্পূর্ণ।
কিছুদিন পর রাজেশ কাকা এবং মা খুব সাধারণভাবে বিয়ে করেন, যেখানে কেবল পরিবার এবং কিছু ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন। এই বিয়ের পর আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং আমাদের বাড়িতে একটি নতুন শুরুর পরিবেশ তৈরি হয়। সময় গড়িয়ে যায় এবং রাজেশ কাকার রেস্তোরাঁ ব্যবসা সমৃদ্ধ হতে থাকে। মা রাজেশ কাকার সাথে খুব খুশি ছিলেন এবং তারা দুজনেই একে অপরকে সম্পূর্ণরূপে সমর্থন করছিলেন। আমার বিয়ের কিছুক্ষণ পরেই আমি জানতে পারি যে আমি গর্ভবতী। এই খবর শুনে মা এবং রাজেশ কাকা খুব খুশি হয়েছিলেন। তারা আমার এবং আমার স্বামীর জন্য একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছিলেন যাতে আমাদের সন্তানকে একটি ভালো পরিবেশে স্বাগত জানানো যায়। মা এখন রাজেশ কাকার স্ত্রী হওয়ায় ঘর এবং ব্যবসার পুরো যত্ন নিচ্ছিলেন। তিনি নিজেই খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং আগের চেয়েও বেশি খুশি দেখাতে শুরু করেছিলেন। অন্যদিকে রাজেশ কাকা আমার স্বামীকে তার রেস্তোরাঁও অন্তর্ভুক্ত করেছিলেন যাতে তিনি ভবিষ্যতে রেস্তোরাঁর যত্ন নিতে পারেন। এইভাবে আমাদের পরিবারের সুখ আরও বাড়তে শুরু করে। কয়েক মাস পর আমার ছেলের জন্ম হয়। তারপর রাজেশ কাকা এবং মা খুব খুশি হন। তারা আমার ছেলেকে তাদের নিজের সন্তানের মতোই দেখেন। রাজেশ চাচা এমনকি বলেছিলেন যে তিনি আমার ছেলেকে তার সম্পত্তির উত্তরাধিকারী করবেন। আমার স্বামীও এটা শুনে খুব খুশি হয়েছিলেন, কারণ রাজেশ চাচা আমাদের তার পরিবার হিসেবে মেনে নিয়েছিলেন। এখন আমাদের জীবন খুব ভালোভাবেই চলছিল। আমরা একসাথে উৎসব উদযাপন করতাম, হাসতাম এবং খেলতাম এবং গ্রামে একটি আদর্শ পরিবার হিসেবে পরিচিত ছিলাম। মা রাজেশ চাচার সাথে ঘর এবং ব্যবসা দেখাশোনা করতেন এবং আমি আমার সন্তান এবং স্বামীর সাথে সুখী জীবনযাপন করছিলাম। একদিন রাজেশ চাচা গ্রামে আরেকটি দোকান খোলার সিদ্ধান্ত নেন যাতে রেস্তোরাঁ ব্যবসা আরও বিখ্যাত হয়। আমার স্বামীও তাকে এতে সাহায্য করেছিলেন এবং এখন আমাদের পরিবার সম্পূর্ণ সফল এবং সমৃদ্ধ হয়ে উঠেছে। মায়ের মুখে সবসময় একটা স্বচ্ছন্দ হাসি ছিল, যেন তিনি জীবনের সবকিছু অর্জন করেছেন। সময়ের সাথে সাথে মা এবং রাজেশ চাচা উভয়ই বৃদ্ধ হয়ে ওঠেন, কিন্তু তাদের পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা একই ছিল। আমি এবং আমার স্বামী রাজেশ চাচার রেস্তোরাঁ পরিচালনা করতাম এবং আমাদের ছেলেও এখন বড় হচ্ছে। আমরা একটি সত্যিকারের এবং সুখী পরিবারের মতো থাকতাম যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে মা এবং রাজেশ চাচা দীর্ঘ সুখী জীবনযাপন করেছিলেন এবং যখন তাদের সময় এসেছিল, তারা একে অপরের সাথে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা তাদের স্মৃতিগুলিকে লালন করেছিলাম এবং আমাদের জীবনে তাদের দেওয়া মূল্যবোধ এবং ভালোবাসা গ্রহণ করেছিলাম। তাদের চলে যাওয়ার পর আমরা তাদের নাম এবং তাদের স্বপ্ন পূরণের কাজ চালিয়ে গিয়েছিলাম, যাতে তাদের উত্তরাধিকার চিরকাল জীবিত থাকে। তাই বন্ধুরা, আজকের জন্য এটি ছিল আমাদের ছোট গল্প। মন্তব্য করে আমাদের জানান যে আপনি এই গল্পটি কেমন পছন্দ করেছেন। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের উত্তেজনাপূর্ণ গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।